সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের মধ্যে অনেকেই আমার কাছে বলেছো যে স্যার কিভাবে রাইট ফর্ম অফ ভার্বে আমরা খুব ভালো মার্কস নিয়ে আসতে পারি। তো আমি চিন্তা করে দেখলাম যে রাইট ফর্ম অফ ভার্ব আসলে এমন একটি টপিক যেখানে কিনা আমাদের সকল রুলস জানাটা আসলে আমাদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। স্পেশালি যখন আমরা কিনা বোর্ডের প্রশ্নে ভালো একটি নাম্বার ক্যারি করার চেষ্টা করব, তখন তো আসলে সবগুলো রুলস ওইভাবে আমাদের পক্ষে মনে রাখাটা সম্ভব হয়ে ওঠে না। তো কিভাবে আসলে অল্প কয়েকটা রুলস ফলো করে তোমরা অনেকগুলো প্রশ্ন কমন ফেলতে পারো, সেটি নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব, তবে প্র্যাকটিক্যালি। কারণ দেখো, আমি একটি প্রশ্ন বেছে নিয়েছি। চট্টগ্রাম বোর্ড 2023-এ আসা একটি প্রশ্ন। সেই প্রশ্নটি সমাধান করার মাধ্যমে আমি আজকে তোমাদেরকে খুব সহজে তোমরা কিভাবে রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সার করতে পারবে এবং সেখান থেকে খুব সহজে কিভাবে মার্কস তুলে নিয়ে আসতে পারবে সেটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে যে হোয়াইল ড্যাশ ইট ফুড। দেখো এখানে ব্রেকেটে যেই ওয়ার্ডটি রয়েছে ইট, এটি কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে, খাওয়া, তাই না? ইট মানে হচ্ছে খাওয়া। তাহলে এখানে লক্ষ্য করো হোয়াইলের পরে যে ব্ল্যাঙ্কসটি রয়েছে হোয়াইল ড্যাশ ফুড, অর্থাৎ কিসের সময়? খাওয়ার সময়। হোয়াইল মানে কিন্তু যখন। তাহলে কি দাঁড়াচ্ছে এই সেন্টেন্সের অর্থ? হোয়াইল বা যখন আমরা খাই বা খাওয়ার সময়। সবসময় মনে রাখার চেষ্টা করবে যে হোয়াইল যখন থাকবে তখন হোয়াইলের পরে যদি ডিরেক্ট একটি ব্ল্যাঙ্কস থাকে বা শূন্যস্থান থাকে এবং এর আগে যদি আর কিচ্ছু না থাকে, অর্থাৎ ডাইরেক্ট এখানে প্রথমে থাকছে আমাদের হোয়াইল আর তারপরে থাকছে একটি ব্ল্যাঙ্কস, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বের সাথে চোখ বন্ধ করে একটি আইএনজি যুক্ত করে দেবো। যেমন দেখো আমরা এখানে কি লিখবো? ইট আইএনজি, ইটিং। তাহলে আমরা এখানে কি লিখলাম? হোয়াইল ইটিং ফুড। তাহলে রুলসটা আমি তোমাদেরকে কি শিখিয়ে দিলাম? যে হোয়াইল যখন থাকবে ঠিক তারপরেই যদি কোনো ব্ল্যাঙ্কস থাকে এবং আমাদেরকে যদি এখানে একটি ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করতে বলে, তাহলে আমরা সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দেব। তাহলেই আমাদের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে? হোয়াইল ইটিং ফুড অর্থাৎ খাওয়ার সময় উই শুড ড্যাশ, অর্থাৎ শুড মানে কিন্তু আমরা কি বুঝি? উচিত। হ্যাঁ, তাহলে উই শুড ড্যাশ ইন মাইন্ড। দেখো এখানে আমাদের ব্রেকেটে যে ভার্বটিকে বলা হয়েছে এটি হচ্ছে বিয়ার। আর আমরা জানি যে বিয়ার ইন মাইন্ড এর অর্থ হচ্ছে মনে রাখা। তো এরপরে আমরা একটু পড়ে আসি যেখানে কি বলা রয়েছে? দ্যাট উই ডোন্ট ইট। তো এই পর্যন্ত আমরা যখন পড়লাম, তাহলে এটির অ্যান্সারটি যখন আমরা করব তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে শুড এই ধরনের শব্দ যেগুলো রয়েছে, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি? দেখো, উই শুড, যেহেতু এখানে বিয়ার রয়েছে এবং আমরা জানি যে শুডের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে আমরা এখানে জাস্ট লিখে দিব উই শুড বিয়ার ইন মাইন্ড, অর্থাৎ এখানে আমরা কোনো ভার্বের চেঞ্জ করব না। তাহলে আমরা দেখো এখানে কি শিখলাম? যখন শ্যাল শুড থাকবে ঠিক তারপরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, অর্থাৎ কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই। তো উই শুড বিয়ার ইন মাইন্ড অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে দ্যাট বা যে কি বলেছে দেখো, উই ডোন্ট ইট অর্থাৎ আমরা খাই না, জাস্ট টু শুধুমাত্রই, অর্থাৎ এর অর্থ হচ্ছে আমরা শুধুমাত্র খাই না, জাস্ট টু ড্যাশ হাঙ্গার। দেখো এখানে ব্রেকেটে বলা রয়েছে স্যাটিসফাই, অর্থাৎ স্যাটিসফাই মানে কিন্তু সন্তুষ্ট করা, আর হাঙ্গার মানে হচ্ছে ক্ষুধা। তো আমরা শুধুমাত্র ক্ষুধাকে সন্তুষ্ট করার জন্যই খাই না। তো দেখো এখানে সবসময় তোমরা মনে রাখার চেষ্টা করবে যে টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। অনেক সময় এটিকে আমরা ইনফিনিটিভ বলে থাকি, অর্থাৎ টু এরপরে সবসময় আমরা কি বসিয়ে দেবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা এখানে কি বসাবো? এই ভার্বটিরও আমরা কোনো পরিবর্তন করব না, জাস্ট এখানে আমরা স্যাটিসফাই কথাটি লিখে দিলাম। তাহলে দেখো আমরা কি বলছি? জাস্ট টু স্যাটিসফাই হাঙ্গার, অর্থাৎ আমরা কি করি না, আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র আমাদের ক্ষুধাকে সন্তুষ্ট করার জন্যই খাই না, অর টু ড্যাশ দ্য বেলি। দেখো আগে আমি তোমাদেরকে কি শিখালাম? টু এর পরে সবসময় ভার্বের কি হয়? প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এই নিয়ম অনুযায়ী দেখো এখানেও টু, তারপর একটি শূন্যস্থান রয়েছে, অর্থাৎ এখানেও আমরা কি করব? জাস্ট এইখানে যে ভার্বটি আমাদেরকে দিয়েছে এটির প্রেজেন্ট ফর্মই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা কি লিখলাম? জাস্ট টু ফিল দ্য বেলি, অর্থাৎ আমরা শুধুমাত্র ক্ষুধাকে সন্তুষ্ট করার জন্য অথবা পেট ভরার জন্যই খাই না। এটি আমাদেরকে মনে রাখতে হবে। কখন? যখন আমরা খাচ্ছি তখন। উই ইট অর্থাৎ আমরা খাই টু ড্যাশ আওয়ার হেলথ। দেখো এখানে ব্রেকেটে যে ভার্বটিকে দেয়া হয়েছে এটি হচ্ছে প্রিজার্ভ। প্রিজার্ভ মানে কিন্তু সংরক্ষণ করা। তাহলে আমরা কেন খাই? আমরা খাই হচ্ছে আমাদের স্বাস্থ্য সংরক্ষণ করার জন্য। তাহলে এখানেও দেখো আগের নিয়ম অনুযায়ী কি দেয়া হয়েছে? টু, তারপরে একটি ব্ল্যাঙ্কস রয়েছে বা শূন্যস্থান রয়েছে, তারপরে এখানে প্রিজার্ভ রয়েছে। অর্থাৎ এইখানেও আমরা কি করব না?
ভার্বটির কোনরূপ পরিবর্তন না করে আমরা এখানে প্রিজার্ভ বসিয়ে দেব। তাহলে আমরা কেন খাই? উই ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ। আমাদের স্বাস্থ্য সংরক্ষণ করার জন্য আমরা খাই। ফর গুড হেলথ অর্থাৎ ভালো স্বাস্থ্যের জন্য এ ম্যান বা একজন মানুষ কি করে? ড্যাশ গুড ফুড অর্থাৎ ভালো স্বাস্থ্যের জন্য কি হয়? একজন মানুষ খায়। তো আমরা এই অ্যান্সারটি কিভাবে করব? দেখো এখানে কিন্তু ওইভাবে আসলে তেমন একটা হিন্টস বা ধারণা পাওয়া যাচ্ছে না যে আমরা অ্যাকচুয়ালি এখানে কি বসাতে পারি। তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করি যে ভালো স্বাস্থ্যের জন্য দেখো কারণ ফর মানে হচ্ছে জন্য। তাহলে ভালো স্বাস্থ্যের জন্য এ ম্যান ড্যাশ গুড ফুড অর্থাৎ ভালো স্বাস্থ্যের জন্য একজন মানুষের খাওয়া উচিত। তাই না? এই ধরনের একটি চিন্তা যদি আমরা বাংলাতে করি যে ভালো স্বাস্থ্যের জন্য কি দরকার? একজন মানুষের ভালো খাওয়া দরকার। তাহলে যখন আমরা কোনো একটা জিনিস উচিত এই ধরনের বোঝাতে যাই ইংরেজিতে, তখন কিন্তু আমরা এভাবে বলি যে, "ইউ শুড গো" অর্থাৎ তোমার যাওয়া উচিত। "ইউ শুড স্টাডি" মানে তোমার পড়া উচিত। তাহলে এখানে আমরা কি করব দেখো, এ ম্যান এরপরে আমরা কি বসাতে পারি? আমরা যদি এখানে শুড দিয়ে বসানোর চেষ্টা করি, ইউ শুড বা এ ম্যান শুড ইট। তাহলে দেখো এখানে কি দাঁড়াচ্ছে? এ ম্যান বা একজন মানুষের উচিত খাওয়া কি খাওয়া? গুড ফুড অর্থাৎ ভালো খাবার খাওয়া উচিত। তো এরপরে যদি আমরা মুভ করি দেখো কি বলা হচ্ছে? সামটাইমস বা কখনো, কখনো কি হয়েছে? ইটস সো ড্যাশ দ্যাট অর্থাৎ এটা ঘটে। হ্যাঁ? তো হ্যাপেন মানে কিন্তু ঘটা। তো আমরা এখানে যদি রাইট ফর্ম অফ ভার্ব আমাদেরকে বসাতে বলে, তো সেক্ষেত্রে আমরা এখানে কি বসাতে পারি? দেখো এখানে ইট সো হ্যাপেন মানে হচ্ছে এটা ঘটা। তো অনেক সময় আমাদেরকে কি করতে হয়? ভার্বের সাথে অ্যাস যুক্ত করতে হয় এবং আমি লক্ষ্য করে দেখেছি যে আমাদের দেশের অনেক স্টুডেন্টেরই প্রবলেম রয়েছে কখন আসলে অ্যাস যুক্ত করতে হবে, এটি আসলে তারা ওইভাবে বুঝতে পারে না এবং তারা ভুল উত্তর করে দিয়ে আসে। তো আমি অনেক সময় স্টুডেন্টদেরকে বলি যে, "তোমরা বাংলাতে চিন্তা করার মাধ্যমে এটি কিন্তু খুব সহজে ডিটেক্ট করতে পারবে।" হ্যাঁ? তো কিভাবে এটি ডিটেক্ট করা যায় সেটি আমি বলছি। যখন আসলে দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই যখন কিনা কি করতে হবে, একটি শব্দের যে মিনিং আছে এই মিনিংটাকে যখন আমরা পরিবর্তন করে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে যাব, তখন অনেক সময় আমাদেরকে এই অ্যাজ ব্যবহার করার প্রয়োজন পড়ে, হ্যাঁ? তো সামটাইমস বা কখনো, কখনো দেখো কি হয়েছে ইট সো হ্যাপেন। হ্যাপেন মানে তো ঘটা। কিন্তু আমাদের আসলে এখানে কোন অর্থের দরকার? ইট সো হ্যাপেন দিয়ে আমাদেরকে বোঝাতে হবে যে কখনো, কখনো এটা ঘটে দ্যাট বা যে। তাহলে ঘটা এই শব্দটিকে যখন আমরা একটু মডিফাই করতে চাচ্ছি, তখন আমাদেরকে কি করতে হবে? ঘটে। ঘটাকে আমাদেরকে ঘটেতে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি দেখো, ইট সো হ্যাপেন্স অর্থাৎ কখনো, কখনো কি হয়? এটা ঘটে দ্যাট বা যে পিপল বা মানুষ হু ড্যাশ এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে লিভ অর্থাৎ যারা বাস করে ইভেন ইন দ্য মিডেস্ট অফ প্লেন্টি। লক্ষ্য করে দেখো দ্যাট বা যে অর্থাৎ কি ঘটে যে পিপল বা মানুষ হু ড্যাশ যারা কি করে যারা বাস করে। তাহলে দেখো এটি কিন্তু একটি কমন সেন্স যে আমরা যখন কাউকে বলি যে আমরা কোনো একটা জায়গায় বাস করি তখন আমরা কি বলি যে উই লিভ ইন ঢাকা, তাই না? তো এখানে আমরা যখন বাস করা বোঝাতে যাচ্ছি তাহলে যারা কিনা কি করে বাস করে, তো আমরা এখানে কিন্তু এই ভার্বটিকে আর পরিবর্তন করার কোনো কারণ দেখছি না। তাহলে আমরা জাস্ট ডিরেক্ট এখানে লিভই আমরা বসিয়ে দিতে পারি। তাহলে হু লিভ ইভেন ইন দ্য মিডেস্ট দেখো মিডেস্ট মানে কিন্তু মাঝখানে। তাহলে যারা কোথায় বাস করে? যারা এমনকি মাঝখানে বাস করে। কিসের মাঝখানে? প্লেন্টি বা প্রাচুর্য অর্থাৎ প্রাচুর্যের মাঝখানে যারা বাস করে তারা কি ডু নট ড্যাশ দ্য ফুড অর্থাৎ তারা কি করে না? তারা খায় না দ্য ফুড দে নিড ফর গুড হেলথ অর্থাৎ যাদের কি রয়েছে? অনেক রয়েছে বা প্রাচুর্য রয়েছে তারাও কি তাদের ভালো স্বাস্থ্যের জন্য যে খাবারটা দরকার সেটা খায় না। তাহলে এখানে আমরা কি করব? লক্ষ্য করে দেখো। এখানে রয়েছে ডু নট অর্থাৎ এখানে প্রেজেন্ট টেন্সে সেন্টেন্স করা হচ্ছে। তো যেহেতু এখানে প্রেজেন্ট টেন্স বলা হচ্ছে, তাহলে আমরা কিন্তু এখানে চাইলেও আর এখানে পাস্ট টেন্স ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা জাস্ট এখানে যে টেন্সটি রয়েছে সেটিই জাস্ট আমরা যদি এখানে বসিয়ে দেই যে প্লেন্টি ডু নট ইট অর্থাৎ তারা খায় না দ্য ফুড দে নিড ফর গুড হেলথ অর্থাৎ ভালো স্বাস্থ্যের জন্য যে খাবারটি দরকার সেটি তারা খায় না। তারপরে সেন্টেন্সে আসো আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি মানে কিন্তু প্রকৃতপক্ষে কি হয়েছে? দেখো বলা হচ্ছে দে ড্যাশ নো নলেজ অর্থাৎ তাদের কি নাই? তাদের জ্ঞান নাই। তো এইখানে তো নো দিয়া নেগেটিভ বোঝানো হচ্ছেই। তাহলে আমাদের কিন্তু এখানে ভার্বের সাথে আর কোনো নো এর প্রয়োজন নাই। জাস্ট আমরা যদি এটিকে আ সেম রেখে দেই, যেমন আমরা যদি বসিয়ে দেই দে হ্যাভ নো নলেজ অর্থাৎ তাদের কোনো জ্ঞান নাই। সো এটি কিন্তু প্রেজেন্ট টেন্সেই বলা হচ্ছে যে তাদের কোনো জ্ঞান নেই। তো চাইলেও কিন্তু আমাদের এখানে পাস্ট টেন্স ব্যবহার করার কোনো সুযোগ থাকছে না। তাহলে আমরা এখানেও প্রেজেন্ট টেন্স বসিয়ে দিলাম। সো দে হ্যাভ কি?
নো নলেজ, তাদের কোনো জ্ঞান নাই। কি সম্পর্কে জ্ঞান নাই? অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন, অর্থাৎ স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। দেখো এখানে কি বলা হচ্ছে পরের সেন্টেন্সটিতে, দে ডোন্ট নো, অর্থাৎ তারা কি, তারা জানে না, হাউ টু, অর্থাৎ কিভাবে, ড্যাশ এ ব্যালেন্স ডায়েট। এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে বলা রয়েছে সিলেক্ট, এই শব্দটি ব্যবহার করা হয়েছে। তা আমরা এটিকে কি করতে পারি, তারা কি জানে না, তারা এটা জানে না যে কিভাবে নির্বাচন করতে হয় এ ব্যালেন্সড ডায়েট, একটি ভালো খাদ্যাভ্যাস কিভাবে নির্বাচন করতে হয় ফ্রম ম্যানি ফুডস, অর্থাৎ অনেক খাবারের মধ্য থেকে। তো এখানেও লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সেই বলা হয়েছে দে ডোন্ট নো, অর্থাৎ তারা জানে না। তাহলে আমরা এখানেও কিন্তু আমাদেরকে প্রেজেন্ট টেন্সেই এই ওয়ার্ডটিকে লিখতে হবে। তো আমরা কিন্তু চাইলে এটি আর পরিবর্তন করতে পারছি না। আমরা এখানে সিলেক্টকে জাস্ট সিলেক্টই লিখে দিচ্ছি, হ্যাঁ। তো এরপর দেখো কি বলা হয়েছে, ব্যালেন্স ডায়েট ফ্রম দ্য ম্যানি ফুডস, ওকে, দ্যাট ড্যাশ অ্যাভেলেবল টু দ্যাম, অর্থাৎ যেটি কি রয়েছে, অ্যাভেলেবল টু দ্যাম, অর্থাৎ তাদের কাছে কি রয়েছে, অ্যাভেলেবল রয়েছে। তো এইখানে লক্ষ্য করে দেখো আগে কিন্তু বলা রয়েছে কি ম্যানি ফুডস বা অনেক খাবার, অর্থাৎ এখানে প্লুরাল ফর্মকে বোঝানো হচ্ছে। তো অনেকগুলো খাবার যখন হয়, আর এখানে যেহেতু আমাকে বলেছে বি ভার্ব ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আমাকে এখানে এম ইজ বা আর এর মধ্যে কিছু একটা আমাকে কি করতে হবে, চুজ করতে হবে। এম বা ইজ অথবা আর, অর্থাৎ এর মধ্যে আমাকে কিছু একটা চুজ করতে হবে, কারণ বি যখন থাকবে তখনই এটি বুঝে নিতে হবে যে এম ইজ আর বা ওয়াজ ওয়ার, এর মধ্যে কিছু একটা আমাদেরকে চয়েস করতে হবে। তো এখানে যদি দেখো আমরা একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করার চেষ্টা করি যে কি করব, ম্যানি ফুডস মানে অনেকগুলো খাবার, অর্থাৎ প্লুরাল ফর্ম। তো এখানে এম আর ইজ কিন্তু সিঙ্গুলার ফর্ম বোঝাচ্ছে। তো এখানে যেহেতু ম্যানি ফুডস দিয়ে প্লুরাল বোঝাচ্ছে, কাজে এখানে কিন্তু আমাদের আর কেই সঠিক উত্তর হিসেবে ধরে নিতে হবে। তো আমরা এখানে কি বসাবো, যে ম্যানি ফুডস দ্যাট আর অ্যাভেলেবল টু দেম, অর্থাৎ তাদের কাছে অনেক খাবার অ্যাভেলেবল থাকলেও সেখান থেকে কিভাবে ভালো খাবার চয়েস করতে হবে সেটি আসলে তারা জানে না। এরপর দেখো কি বলা হচ্ছে, বিসাইডস বা পাশাপাশি ফুডস আর বিং ড্যাশ। তো লক্ষ্য করে দেখো এখানে ফুডস আর বিং, এটি কিন্তু একটি ভয়েসের একটি ব্যাপার এখানে রয়েছে। ভয়েস চেঞ্জ তোমরা আগের ক্লাসগুলোতে অবশ্যই করেছো এবং এখনও ইন্টারমিডিয়েটেও এটি আসলে রয়েছে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখো ফুড আর বিং, এরপর একটি ব্ল্যাঙ্কস রয়েছে এবং বলা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে দেখো কি দেয়া হয়েছে, অ্যাডাল্টারেট। আমরা সবাই জানি যে অ্যাডাল্টারেট মানে কিন্তু ভেজাল করা। তাহলে ফুডস বা খাবার কি হচ্ছে, ভেজাল করা হচ্ছে ইন ম্যানি ওয়েজ, অর্থাৎ অনেকভাবে। নাও এ ডেস এর অর্থ হচ্ছে আজকাল। তাহলে আজকাল বিভিন্নভাবে খাদ্যে ভেজাল করা হচ্ছে। এখন আমাদেরকে যেটি মাথায় রাখতে হবে যে খাদ্য কি নিজে নিজে ভেজাল হচ্ছে নাকি খাদ্যে ভেজাল দেয়া হচ্ছে। সো ভয়েস চেঞ্জকে যদি আমি এক কথায় বোঝানোর চেষ্টা করি, যে যদি কোনো কাজ নিজে নিজে না হয়, অর্থাৎ সেটি আরও অন্য কোনো কারণ বা অন্য কোনো মানুষের দ্বারা হয়, তাহলে সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। তো আমাদেরকেও এখানে প্যাসিভ ভয়েসে করতে হবে এবং প্যাসিভ ভয়েসের একটি ইন্ডিকেটর হচ্ছে এই বিং ওয়ার্ডটি। তাহলে যখনই এই ধরনের কোনো সেন্টেন্স আমরা দেখতে পাবো যে আর বিং, তো বা ইজ বিং, তখনই আমরা বুঝে নেব কি এটি একটি প্যাসিভ ভয়েসে আমাদেরকে করতে হবে এবং ঠিক তখনই আমাদেরকে জাস্ট এই ভার্বের সাথে একটি ইডি যুক্ত করে দিতে হবে। তো আমরা যদি লিখি অ্যাডাল, টিই আর এ টিই, তো ওইখানে দেওয়াই আছে। জাস্ট যদি আমি পিছনে একটি ডি যুক্ত করে দিই, তাহলে দেখো আমার ওয়ার্ডটি হয়ে যাচ্ছে অ্যাডাল্টারেটেড। তো আমরা এখানে কি লিখছি, আর বিং অ্যাডাল্টারেটেড, অর্থাৎ এটি ভেজাল যুক্ত হচ্ছে বা খাদ্যে ভেজাল দেয়া হচ্ছে বিভিন্ন উপায়ে আজকাল। আশা করি খুব সহজেই বুঝতে পেরেছ। এরপর দেখো কি বলা হচ্ছে, সো, সো মানে কি তাই, ইট ইজ হাই টাইম উই ড্যাশ সিলেক্ট। দেখো ব্রেকেটে কি দেওয়া রয়েছে, সিলেক্ট। সবসময় একটি জিনিস চোখ বন্ধ করে মনে রাখার চেষ্টা করবে, যখনই তোমরা কি দেখবে ইট ইজ হাই টাইম বা এটি উপযুক্ত সময় বা ইট ইজ টাইম, তো তখনই তারপর যদি আমাদের একটি ব্রেকেটের মধ্যে ভার্বকে চেঞ্জ করতে বলা হয় এবং এখানে যদি কোনো একটি জিনিস এখানে থাকে, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট চোখ বন্ধ করে কি করব, ভার্বের সাথে ইডি যুক্ত করে দেব। তাহলে ইট ইজ হাই টাইম উই সিলেক্টেড, অর্থাৎ এটিই উপযুক্ত সময় যে আমরা নির্বাচন করি রাইট কাইন্ড অফ ফুডস, অর্থাৎ সঠিক খাবার, ফর অ্যাভয়েডিং হেলথ হ্যাজার্ড, অর্থাৎ হেলথ হ্যাজার্ড বা স্বাস্থ্য বিপর্যয় বা স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য সঠিক খাবার নির্বাচন করার এটিই উপযুক্ত সময়। তো আমি মূলত তোমাদেরকে কিভাবে বোর্ড প্রশ্নগুলো খুব সহজে অল্প রুলস জেনে সমাধান করা যায় বিবেক বুদ্ধি খাটিয়ে, সেটি শেখানোর যেই টেকনিক সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে যদি তোমরা বুঝে বুঝে বোর্ডের প্রশ্নগুলো সমাধান করতে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই বোর্ডের পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করতে পারবে। তো আজ এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্র্যাকটিস করতে থাকো।